এটাকে বলা হয় নিউটনস ক্র্যাডল। আজকে আমরা নিউটনস ক্র্যাডলের পেছনের যেই ফিজিক্সটা সেটাই এক্সপ্লেন করব। এটার নাম নিউটনস ক্র্যাডল হলেও নিউটন কিন্তু এটা আবিষ্কার করে নাই, রাদার নিউটনের গতিসূত্রগুলোর পারফেক্ট একটা এক্সাম্পল হচ্ছে আমাদের এই নিউটনস ক্র্যাডল। এজন্যই এটাকে নিউটনস ক্র্যাডল বলা হয়। এই ডিভাইসটা বেশ কমন, অনেকের কাছেই থাকে, আর যাদের কাছে নাই তাদের জন্য আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে একটা ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশন আছে এই নিউটনস ক্র্যাডলের উপর। আমি এই সিমুলেশনটা দিয়ে আজকে এক্সপ্লেন করব যে এইটার পেছনে আসলে ফিজিক্সটা কি। আমরা প্রথমে সেটআপটা একটু খেয়াল করি। এখানে 5টা বল থাকে, 5টা আইডেন্টিক্যাল বল, অর্থাৎ এদের প্রত্যেকের সবগুলা প্রপার্টি আসলে সেম। এদের সবগুলার ম্যাস, ভলিউম, ডেন্সিটি সবগুলাই সেম। প্রত্যেকটা বল 2টা সুতা দিয়ে 2টা স্ট্যান্ড থেকে ঝোলানো থাকে ঠিক এইভাবে। এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে বলের মুভমেন্টটা একটা সরল রেখা বরাবর হয়, অর্থাৎ একটা লাইন বরাবর হয়। এভাবেও বলা যায় এই 2টা সুতা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সিস্টেমটাকে একটু স্টেবিলাইজ করা। তো এই হলো আমাদের মোটামুটি নিউটনস ক্র্যাডলের স্ট্রাকচার। আমরা এখন এই ক্র্যাডলটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করব। আমাদের সুবিধার্থে আমরা ধরে নেব যে আমাদের সিস্টেমটা ফ্রিকশনলেস, অর্থাৎ এখানে কোনো বাতাসের বাধা কিংবা ফ্রিকশন এগুলো থাকতেছে না, অর্থাৎ বাতাসের বাধা কিংবা অন্য কোনো কারণে কোনো এনার্জি লস হবে না। আমরা প্রথমে একটা বল উঠিয়ে দেখি যে কি কাহিনী হয়। তোমরা চাইলে ডেসক্রিপশনে আমার দেওয়া যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কে গিয়ে নিজেরাও এই এক্সপেরিমেন্টটা করতে পারো। এবার আমরা যথাক্রমে 2টা, 3টা, 4টা, 5টা করে বল উঠাবো, তারপর দেখব আসলে কি কাহিনী হচ্ছে। এক্সপেরিমেন্টটা করার পর আমাদের যে অবজারভেশন সেটা হচ্ছে আমরা এক পাশ থেকে যতটা বল উঠাচ্ছি অন্য পাশ থেকে সংঘর্ষের পরে ঠিক ততটাই বল বেরোয় যাচ্ছে, তাই তো? এখন এইটা আসলে কেন হলো? এখানে যেহেতু সংঘর্ষ হচ্ছে তাই তুমি না চাইতেও কিন্তু নিউটনের গতিসূত্রগুলো চলে আসবে। আমরা প্রথমে সংঘর্ষ বা কলিশন নিয়ে একটু কথাবার্তা বলে নিই। সংঘর্ষ 2 প্রকারের হয়। প্রথমটাকে বলা হয় ইনইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ, আর সেকেন্ড টাইপটাকে বলা হয় ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ। এখন কোনটা আসলে কি? কলিশন বা সংঘর্ষ হওয়া মানেই আমরা এটা ধরে নেব যে এক্সটার্নাল বা বাহ্যিক কোনো ফোর্স থাকবে না, তার মানে ভরবেগ কিন্তু সব ক্ষেত্রেই সংরক্ষিত হবে, সেটা ইলাস্টিক হোক অর ইনইলাস্টিক হোক। এখানে আরেকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। টোটাল এনার্জি কিন্তু সব ক্ষেত্রেই সংরক্ষিত হবে। যে কোনো ধরনের ঘটনা ঘটুক না কেন টোটাল এনার্জি কিন্তু কনজার্ভ হবে, কারণ শক্তির সংরক্ষণশীলতা নীতি। এখানে আমরা টোটাল এনার্জি নিয়ে বলতেছি না, এখানে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে গতিশক্তি। এখন সংঘর্ষের আগে মোট গতিশক্তি আর সংঘর্ষের পরের মোট গতিশক্তি এই দুইটা যদি সমান হয় তাহলে সেই টাইপের সংঘর্ষকে বলা হয় ইলাস্টিক কলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি সেটা সমান না হয় তাহলে সেটাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন নিউটনস ক্র্যাডলের ক্ষেত্রে কোন টাইপের কলিশন হচ্ছে একটু অবজার্ভ করে বলো তো। এটা কিন্তু সবার বলতে পারা উচিত। এখানে ক্লিয়ারলি একটা হিন্ট আছে, এখানে ইলাস্টিক কলিশন হচ্ছে বা স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। এখন কেন? প্রথমত এখানে কিন্তু এক্সটার্নাল কোনো ফোর্স নাই এক্স অ্যাক্সিস বরাবর, তাই না? সো এখানে ভরবেগ সংরক্ষিত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবার একটু খেয়াল করো তো, আমাদের কলিশনের আগে যেই পিঙ্ক বলটা এইটা যেই ভ্যালোসিটিতে এসে হিট করতেছে আমাদের রেড বলটা, সেটা কিন্তু এক্স্যাক্টলি সেম ভ্যালোসিটিতেই বেরোয় যাচ্ছে। এটা আরেকভাবে এনশিওর করা যায়। কিভাবে? খেয়াল করো, তুমি পিঙ্ক বলটা যেই হাইট থেকে ছেড়ে দিচ্ছিলা আমাদের রেড বলটা কিন্তু এক্স্যাক্টলি সেম হাইটে উঠছে, তাই না? এখন তাদের ভ্যালোসিটি যদি সমান না হইতো তাহলে কিন্তু এটা পসিবল ছিল না। তার মানে এটা কিন্তু কোয়াইট ক্লিয়ার যে আমাদের সংঘর্ষের আগের মোট গতিশক্তি আর সংঘর্ষের পরের টোটাল গতিশক্তি এই দুইটা সমান হচ্ছে। দ্যাট মিনস এখানে একটা ইলাস্টিক কলিশন হচ্ছে। এখানে ইলাস্টিক কলিশন হচ্ছে সেটা আমরা মোটামুটি বুঝে গেছি। আমরা এই সাইড থেকে একটা বল উঠাইলে ওই সাইড থেকে কেন এক্স্যাক্টলি একটা বলই উঠতেছে? এমন হতে পারতো না তুমি এই সাইড থেকে একটা বল উঠাইছো, ওই সাইড থেকে 2টা বল বেরোলো, বাট ওই 2টা বলের ভ্যালোসিটি একটু কমে গেল, এমনভাবে কমলো যাতে করে আমাদের ভরবেগ আর গতিশক্তি দুইটাই সংরক্ষিত হয়। সেটা কেন হলো না? অনেকের মাথায় হয়তো এটা আসবে যে এটা কিন্তু আমাদের পারফেক্টলি সিমেট্রিক একটা সিস্টেম, তাই না? সো তুমি এক পাশে যদি একটা বল উঠাও ওপাশ থেকে এক্স্যাক্টলি আরেকটা বলই যেতে হবে। বাট বিষয়টা কি এরকম? আচ্ছা, সেটা বোঝার জন্য আমরা যেটা করব, আমাদের মাঝখানের যেই বলটা সবুজ বলের ভরটা একটু বাড়ায় দিই। এটা আমরা কত কেজি করে দিলাম? 2 কেজি করে দিলাম। একটু খেয়াল করো তো, এবারও কিন্তু আমাদের সিস্টেমটা পারফেক্টলি সিমেট্রিক। এবার আমরা যদি এপাশ থেকে একটা বল উঠাই তারপর ছেড়ে দেই, এবার কি কাহিনী হবে?
এখানে ভিডিওটা পজ করো এবং আউটকামটা প্রেডিক্ট করার চেষ্টা করো। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এখানে আউটকামটা কি হবে সেটা একটু প্রেডিক্ট করার চেষ্টা করো। তারপর যেই প্রেডিকশনটা করলা সেটার পক্ষে বিপক্ষে কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করো। সেটা শেষে ভিডিওটা প্রসিড করো। সো এখানে কিন্তু আমি সবাইকে পজ করতে বলছি। অনেকেই হয়তো এটা প্রেডিক্ট করছো যে এখানেও আগের মতো কাহিনী হবে, আমাদের শুধুমাত্র লাল বলটা বের হয়ে যাবে। বাট এখানে কিন্তু সেরকম কিছু হচ্ছে না। এখানে কিন্তু আমাদের পুরো সিস্টেমটাই মুভ করতেছে। এখন কেন এটা মুভ করতেছে সেটার এক্সপ্লেনেশনটাই হচ্ছে এই নিউটনস ক্র্যাডলটা কিভাবে কাজ করে। তো আমরা এখন সেটা দেখব। এখানে আবারও যেই টপিকটা চলে আসবে সেটা হচ্ছে আমাদের ইলাস্টিক কালেকশন। তোমাদের 9-10 কিংবা ইন্টার ইলাস্টিক কালেকশন পড়ে আসার কথা। আমরা এখানে ইলাস্টিক কালেকশনের দুইটা কেস দেখব। ধরো দুইটা সেম ভরের অবজেক্ট, অর্থাৎ দুইটার ম্যাস সেম। এখন এই দুইটা অবজেক্ট ইলাস্টিকলি একটা আরেকটার সাথে কোলাইড করলো, তাহলে যেই কাহিনীটা হবে তাদের ভ্যালোসিটি কিন্তু সোয়াপ হবে। প্রথম অবজেক্টটা দ্বিতীয় অবজেক্টের ভ্যালোসিটি পাবে আর দ্বিতীয় অবজেক্টটা প্রথম অবজেক্টের ভ্যালোসিটি পাবে, তাই তো? যখন তাদের ম্যাস সেম। এখন খেয়াল করো তো, আমাদের সেকেন্ড বলটা যদি স্থির থাকে আর প্রথম বলটা যদি একটা ভ্যালোসিটি নিয়ে ওই সেকেন্ড বলটার সাথে একটা ইলাস্টিক কালেকশনে কোলাইড করে, তাহলে কি হবে? আমাদের প্রথম বলটা দ্বিতীয় বলটার ভ্যালোসিটি পাবে, অর্থাৎ প্রথম বলটা কিন্তু স্থির হয়ে যাবে আর দ্বিতীয় বলটা প্রথম বলের ভ্যালোসিটি নিয়ে সামনের দিকে আগায় যাবে। ওকে, এবার আমরা নিউটনস ক্র্যাডলে ফিরে আসি। আমরা যখন একটা বল উঠিয়ে ছেড়ে দিচ্ছি তখন ফর শিওর এখানে কলিশন হচ্ছে, বাট কয়টা কলিশন হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আসলে কয়টা সংঘর্ষ হচ্ছে? আমরা বেশিরভাগ মানুষ প্রথমে যেটা গেস করি যে এখানে একটা মাত্র কলিশন হচ্ছে, বাট ব্যাপারটা কিন্তু সেরকম না। এখানে যেই 5টা বল, এই 5টা বল কি কোনোভাবে কানেক্টেড? এরা প্রত্যেকেই কিন্তু আলাদা অবজেক্ট, এদের মাঝখানে রিজিড বা দৃঢ় কোনো কানেকশন নাই। সো এখানে প্রথমে আমাদের প্রথম বলটা দ্বিতীয় বলের সাথে একটা কলিশনে যুক্ত হচ্ছে, সেটা অবশ্যই স্থিতিস্থাপক সংঘর্ষ। তারপর দ্বিতীয় বলটা তৃতীয় বলের সাথে একটা সংঘর্ষ, এভাবে করে টোটাল 4টা কলিশন হচ্ছে। এবার একটু খেয়াল করো, প্রথম সংঘর্ষের সময় আমাদের যেই গোলাপি বলটা, সেই বলটা নীল বলটাকে এসে হিট করতেছে, তাই না? তাদের ভর কিন্তু সেম। এবং আমাদের যেই দ্বিতীয় বলটা সেটা কিন্তু রেস্টে আছে, অর্থাৎ স্থির অবস্থায় আছে। এখন আরেকটু আগেই আমরা দেখে আসছি, যখন এখানে একটা ইলাস্টিক কলিশন হবে তখন নীল বলটা কিন্তু গোলাপি বলের ভ্যালোসিটিটা পাবে, আর গোলাপি বলটা পাবে কি? নীল বলের ভ্যালোসিটি। দ্যাট মিনস আমাদের গোলাপি বলটা স্থির হয়ে যাবে আর নীল বলটা গোলাপি বলের ভ্যালোসিটি নিয়ে সামনের দিকে প্রসিড করবে। এবার নীল বলটা সামনে সেই ভ্যালোসিটি নিয়ে প্রসিড করার সাথে সাথেই দেখবে সবুজ বলটাকে, এবং সেই সবুজ বলটা কিন্তু স্থির অবস্থায় আছে। তার মানে এখানেও আবার আগের কাহিনীটাই ঘটবে। আমাদের যেই সবুজ বলটা সেটা নীল বলের ভ্যালোসিটিটা পাবে আর নীল বলটা কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। এক্স্যাক্টলি সেম কাহিনী হলুদ বলের ক্ষেত্রে হবে। এবার খেয়াল করো, হলুদ বলটা যখন লাল বলটাকে হিট করবে তখন হলুদ বলের কিন্তু একটা ভ্যালোসিটি আছে, সেই ভ্যালোসিটিটা কিন্তু গোলাপি বলের ছিল। সেটা প্রথমে নীল বলে গেছে, তারপর সবুজ বলে গেছে, তারপর কি? হলুদ বলে গেছে। এবার হলুদ বল যখন লাল বলকে হিট করবে, লাল বলটা যেহেতু স্থির অবস্থায় আছে, আমাদের হলুদ বলটা কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে এবং লাল বলটা সেই ভ্যালোসিটি নিয়ে সামনের দিকে প্রসিড করবে। আর লাল বলের সামনে যেহেতু কেউ নাই, সো সে উপরে উঠে যাবে। হোপফুলি ব্যাপারটা বোঝা গেছে। তো এখানে টোটাল কয়টা কলিশন হইল? 4টা কলিশন হইল। বাট এই কলিশনগুলো খুবই তাড়াতাড়ি হয়, এই জন্য আসলে অতটা বোঝা যায় না। আমরা মনে করি যে এখানে একটা কলিশনে হচ্ছে, বাট ভেতরে কিন্তু 4টা কলিশন হচ্ছে। এখন তুমি যদি এক পাশ থেকে 2টা বল উঠিয়ে তারপর ছাড়ো, সেক্ষেত্রে কয়টা কলিশন হবে? এই নাম্বারটা তোমরা বের করে একটু জানাইও। এখানেও এক্স্যাক্টলি সেম কাহিনীটাই হবে। প্রথমে আমাদের নীল বলটা এসে সবুজ বলকে হিট করবে, এভাবে কলিশনটা সামনের দিকে প্রসিড করবে, সেই কলিশনটা গিয়ে আমাদের লাল বলটাকে বের করে দিবে। তার সাথে সাথেই কিন্তু আমাদের যেই গোলাপি বলটা সেটা এসে নীল বলকে হিট করবে, তাই না? এই ক্ষেত্রেও আমাদের কলিশনটা সামনের দিকে প্রোপাগেট করবে এবং এই গোলাপি বলের কারণে আমাদের যে হলুদ বলটা আছে সেটাও বের হয়ে যাবে। অর্থাৎ এখানে কয়টা বল বেরোবে? 2টা বল বেরোবে। এভাবে তুমি যতগুলা বল এপাশ থেকে উঠাবা, এক্স্যাক্টলি ততগুলা বলই কি হবে? বের হয়ে যাবে। এবার আমরা এক্সপ্লেন করব আমাদের সেই কাহিনীটা। আমাদের মাঝখানের বলের ম্যাসটা যদি আমরা বাড়ায় দিই, ভরটা যদি বাড়ায় দিই, তাহলে আসলে কি কারণে এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে? এটা এক্সপ্লেন করার জন্য আমরা স্থিতিস্থাপক সংঘর্ষের আরেকটা কেস দেখি। এখানে একটু খেয়াল করো, আমাদের যেই দুইটা অবজেক্ট কোলাইড করছে তাদের ম্যাস কিন্তু সেম না। একটার ম্যাস একটু বেশি, একটার ম্যাস একটু কম। ধরো আমাদের সেকেন্ড যে অবজেক্টটা
সেটার ম্যাস একটু বেশি এবং সেটা কি স্থির অবস্থায় আছে। এখন আরেকটা অবজেক্ট যার ভর কিনা কম, সে এসে একটা ইলাস্টিক কলিশনে কোলাইড করলো। তাহলে এইবার যেই কাহিনীটা হবে, আমাদের বড় যেই বলটা সেটা সামনের দিকে একটা ভ্যালোসিটি পাবে, সেটা ঠিক আছে, বাট আমাদের ছোট যেই বলটা সেটাও কিন্তু পেছনের দিকে আরেকটা ভ্যালোসিটি পাবে। এগুলো আসলে ডিরাইভ করা যায়, তোমাদের ডেরিভেশন শিখে আসার কথা। তো আমরা আমাদের নিউটনস ক্র্যাডেলে চলে আসি। এবার খেয়াল করো, তুমি যখন গোলাপি বলটা উঠাচ্ছ, প্রথমে কিন্তু সেই গোলাপি বলটা নীল বলের সাথে একটা কলিশন করছে এবং সেটা একটা ইলাস্টিক কলিশন। আর দুইটা বলের ভর যেহেতু সেম, আমাদের গোলাপি বলের ভ্যালোসিটিটা কে পাবে? নীল বলটা পাবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাহিনীটা হয় এখন, আমাদের নীল বলটা যখন সবুজ বলকে হিট করবে, তখন খেয়াল করো কি কাহিনী হবে। আমাদের সবুজ বলটা একটা সার্টিন ভ্যালোসিটি সামনের দিকে পাবে, বাট সেটা কিন্তু নীল বলের সমান হবে না, এবং নীল বলটা পেছনের দিকে একটা ভ্যালোসিটি পাবে। তাই তো আমরা আরেকটু আগেই দেখছিলাম। তারপর যেটা হবে, আমাদের সবুজ বলটা একটা ভ্যালোসিটি নিয়ে হলুদ বলটাকে ধাক্কা দিবে, আবার নীল বলটা যেহেতু পেছনের দিকে একটা ধাক্কা খাইছিল, সে কিন্তু গোলাপি বলটাকেও কি দিবে? একটা ভ্যালোসিটিতে ধাক্কা দিবে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু সবগুলা বলই মুভ করা শুরু করবে। তো এই ছিল আমাদের নিউটনস ক্র্যাডেলের বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ এটার পেছনে কি ফিজিক্স কাজ করতেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে।